आज অনলাইন ক্লাসে আমরা আলোচনা করব তোমাদের নবম শ্রেণীর পাঠ্য প্রফেসর শঙ্কুর ডায়েরির অন্তর্গত স্বর্ণপর্ণী গল্প। এর আগে স্বর্ণপর্ণীর ওপর 3টে ক্লাস নেওয়া হয়েছে, আজকে 4 নম্বর ক্লাস। আর এর আগের ক্লাসে, এর ঠিক আগের ক্লাসে মানে গত ক্লাসে লাইন ধরে ব্যাখ্যা করা শুরু করেছিলাম। কিছুটা অংশ আমাদের আলোচনা করা হয়ে গেছে, এর পরের অংশ আজকের আলোচনা করে এগোবো। আর আগের ক্লাসের মতোই একই কথা আবার একবার বলে রাখবো যে যে সমস্ত লাইন থেকে প্রশ্ন হবে ওই লাইনগুলো আমি দাগ দিতে বলবো, সাথে সাথে দাগ দিয়ে নেবে। আর যেখান থেকে প্রশ্ন হবে সেই প্রশ্নগুলো আমি বলে দেবো, সাথে সাথে প্রশ্নগুলো লিখে নেবে আর উত্তরগুলো তাড়াতাড়ি লিখে রেডি করে রাখতে হবে। এমসিকিউর জন্য ব্র্যাকেটে রাখবে, এসিকিউর জন্য দাগ দেবে, আর 5 নম্বরের প্রশ্ন হলে স্টার মার্ক দেবে, দিয়ে খাতায় সাথে সাথে লিখে নেবে। আর এখান থেকে কিন্তু কোনো 3 নম্বরের প্রশ্ন হয় না। প্রফেসর শঙ্কুর ডায়েরি থেকে 1 নম্বরের এমসিকিউ, 1 নম্বরের এসিকিউ আর 5 নম্বরের ব্রড কোশ্চেন। এখান থেকে কোনো 3 নম্বরের প্রশ্ন হবে না। তবে ব্রড কোশ্চেনের মধ্যে 2টো পার্ট থাকতে পারে, 3টে পার্ট থাকতে পারে। 1+1+3 কিংবা 2+3, তো 3-এর পার্ট থাকতে পারে, কিন্তু আলাদা করে 3 নম্বরের প্রসঙ্গ সহ যে উত্তর লিখতে বলা হয় সেটা কিন্তু থাকবে না। তাহলে আমাদের এর আগে যতটা অংশ আলোচনা করা হয়ে গেছে প্রথম থেকে, তার বিষয়টা ছিল সংক্ষেপে এরকম: প্রফেসর শঙ্কু তার জন্মদিনের দিন ড্রয়িং রুমে বসে পুরনো দিনের কত কথা ভাবছেন, আর সেই পুরনো দিনের কথাতে তার নানান আবিষ্কারের কথাও চলে এসেছে। এবং তিনি যে টমাস আলভা এডিসনের পরেই তার খ্যাতি, সুনাম, যশ পেয়েছেন সেটাও তিনি স্বীকার করেছেন। সেটা 5টি মহাদেশে ছড়িয়ে পড়েছে, তা 5টি মহাদেশেও ছড়িয়ে পড়েছে। প্রফেসর শঙ্কু একজন অধ্যাপক, গবেষক, বিজ্ঞানী অধ্যাপক। অধ্যাপনা তিনি জোর কদমে করছেন। কোন কলেজে অধ্যাপনা করছেন? হ্যাঁ, স্কটিশ চার্চ কলেজে অধ্যাপনা করছেন। আর গিরিডিতে পুজোর ছুটিতে আর গ্রীষ্মের ছুটিতে তিনি বাড়ি আসতেন। তো এইরকমই একবার ছুটিতে বাড়ি এসে বাবার অসুস্থতা তিনি টের পেলেন। তার বাবা ত্রিলোকেশ্বর শঙ্কু, যিনি হার্ট ব্লকে মারা গিয়েছিলেন। তো এর আগে 2বার হার্ট ব্লকে তিনি অজ্ঞান হয়ে গিয়েছিলেন, আর সেই সমস্ত বিষয়গুলো শঙ্কু জানতো না। এইবার প্রথমবারের জন্য জানলো। এবং তারপর তার বাবা যে আশঙ্কা করেছিল যে হয়তো হার্ট ব্লকে একদিন তাকে মারা যেতে হবে, তাই ঘটেছিল। হার্ট ব্লকে তার বাবা মারা গিয়েছিল। তাহলে কত বছর বয়সে শঙ্কুর বাবা হার্ট ব্লকে মারা যান? কত বছর তখন শঙ্কুর বাবার বয়স? 50 বছর বয়সে। পুজোর ছুটিতে বাড়ি আসার পর শঙ্কু তার বাবাকে হারায়। পুজোর ছুটিতে বাড়ি আসার 3 দিন পরেই হার্ট ব্লকে 50 বছর বয়সে তার বাবা মারা যায়। এই পর্যন্ত আমাদের আলোচনা হয়েছিল। এরপর থেকে শুরু হবে। আমি যেদিন এলাম মানে পুজোর ছুটিতে শঙ্কু যেদিন বাড়িতে ফিরল, সেদিনই রাত্রে বাবা আমাকে একটা আশ্চর্য ঘটনা বলেন। এই লাইনটা কি দাগ দিতে বলেছিল আমাকে? হ্যাঁ স্যার। ওকে, 5-এর প্রশ্ন দাগ দিয়ে স্টার মার্ক দিয়ে প্রশ্নটা বলে দিয়েছি, আগে লিখে রেখেছো তাই তো? হ্যাঁ স্যার। তো সেদিনই রাত্রে বাবা আমাকে একটা আশ্চর্য ঘটনা বলেন। এই আশ্চর্য ঘটনাটা কি? বাবা আমাকে বলেন মানে কে কাকে বলেছিলেন? প্রফেসর শঙ্কুকে তার বাবা বলেছিল, ত্রিলোকেশ্বর শঙ্কু। এবং সেই আশ্চর্য ঘটনাটা কি তার উপর একটা রচনাধর্মী প্রশ্ন, যার উত্তর তোমাদের লিখতে হবে। এটা ইম্পর্টেন্ট আছে। তো এই আশ্চর্য ঘটনাটা আজকের লাইন ধরে ব্যাখ্যা হবে। এরপরে এই আশ্চর্য ঘটনাটার কথা শঙ্কু তার বাবার কাছ থেকে শুনছেন। রাত্রে খাওয়ার পরে দুজনে একসঙ্গে বৈঠকখানায় বসে আছি। এমন সময় বাবা বললেন, রাতে খাওয়া দাওয়া হয়ে গেছে, বৈঠকখানায় বসে আছে ড্রয়িং রুমে।
তো গল্প করতে করতে হঠাৎ করে বাবা শঙ্কুকে বললেন, টিগড়ি বাবার নাম শুনেছিস? টিগড়ি বাবাকে ব্র্যাকেটে রাখো। টিগড়ি বানানটাকে তোমরা ঠিকঠাক করে দেখে রেখো। টয় হর্ষই কয় হসন্ত ডয় সড়য় দীর্ঘই, টিগড়ি বাবা। টিগড়ি বাবার নাম শুনেছিস? কে এই টিগড়ি বাবা? টিগড়ি বাবা কে? এর সম্পর্কে প্রশ্ন এসএকিউর প্রশ্নও আসতে পারে। তো শঙ্কু জিজ্ঞেস করছেন বাবাকে যে যিনি উস্ত্রীর ওপারে একটা গ্রামে গাছতলায় বসে ধ্যান করেন, এই উস্ত্রী, তাহলে উস্ত্রীটা কোথাকার, কোন রাজ্যের? স্যার গিরিডি। গিরিডি, কিন্তু কোন রাজ্যে? স্যার ঝাড়খণ্ড। ঝাড়খণ্ড। উস্ত্রী কি? স্যার নদী। একটা নদী। নদী। তাহলে উস্ত্রী নদীর ওপারে একটা গ্রামে গাছতলায় বসে ধ্যান করেন টিগড়ি বাবার নাম শঙ্কু শুনেছে। উস্ত্রীকে ব্র্যাকেটে রাখো, বা উস্ত্রীর ওপারে এটাকে ব্র্যাকেটে রাখো। আর গ্রামে, গ্রামের নাম এখানে দেওয়া নেই, গ্রাম কথাটাকেও ব্র্যাকেটে রাখতে পারো, না হলে দরকার নেই, ছেড়ে দাও। হ্যাঁ, শঙ্কুর বাবা শঙ্কুকে বলছে, হ্যাঁ বেশ নাম ডাক ও অঞ্চলে, ডাক দাও, বেশ নাম ডাক ও অঞ্চলে। নাম ডাক সবাই চেনে, তার নামে এক ডাকে সবাই তাকে চেনে, বেশ নাম ডাক সুনাম টুনাম ছড়িয়েছে। তো তার সুনামের কারণ হচ্ছে টিগড়ি বাবা সাধু সন্ন্যাসী মানুষ, তার কাছে লোকেরা যায় অনেক আশা নিয়ে, অনেক বিপদে আপদে অসহায় অবস্থায় পড়লে তাদের ভাগ্য সম্পর্কে একটা ভবিষ্যৎবাণী যদি টিগড়ি বাবা করতে পারে, সেই সাথে টিগড়ি বাবা আবার ওষুধ টষুধও বাদলে দেয়। তো বেশ নাম ডাক হয়েছে ওই অঞ্চলে, বহু লোক দর্শনের জন্য যায় টিগড়ি বাবার দর্শনের জন্য। কোশ্চেনটা কি হবে স্যার? কোশ্চেনটা ও কোশ্চেনটা হবে, কার কোন অঞ্চলে কেন নাম ডাক? কার কোন অঞ্চলে কেন নাম ডাক? নাম ডাকের কারণটা কি? তাহলে টিগড়ি বাবার নাম ডাক ওই অঞ্চলে মানে উস্ত্রীর ওপারে গ্রামে ভালোই নাম ছড়িয়েছে। টিগড়ি বাবাকে বহু লোক দর্শনের জন্য যায়। সেই টিগড়ি বাবাকে তার কয়েকজন শিষ্য গত পরশু আমার কাছে এনে হাজির করেছিলেন। ডাক দাও। সেই টিগড়ি বাবাকে তার কয়েকজন শিষ্য, টিগড়ি বাবার কয়েকজন শিষ্য গত পরশু মানে যেদিন সন্ধে, যেদিন রাতে বসে গল্প করছে সেদিন থেকে দুদিন আগে, গত পরশু আমার কাছে এনে হাজির করেছিল। এটার প্রশ্ন লেখো, টিগড়ি বাবাকে তার শিষ্যরা কার কাছে কেন এনে হাজির করিয়েছিল? টিগড়ি বাবাকে তার শিষ্যরা কার কাছে কেন হাজির করেছিল? কার কাছে হাজির করেছিল? হ্যাঁ, তাহলে টিগড়ি বাবাকে শিষ্যরা কার কাছে এসে হাজির করিয়েছিলেন? প্রফেসর শঙ্কুর বাবা মানে ত্রিপুরেশ্বর শঙ্কুর কাছে এসে হাজির করিয়েছিলেন। কী কারণে হাজির করিয়েছিলেন? স্যার কারণ টিগড়ি বাবা শ্বাসকষ্টে ভুগছিলেন, যদি মানে ত্রিপুরেশ্বর শঙ্কু তার জন্য কিছু ওষুধ দিতে পারেন তার জন্য। হ্যাঁ ঠিক, টিগড়ি বাবা শ্বাসকষ্টে ভুগছেন, শ্বাসকষ্টে ভুগছেন, হয়তো এই অসুখে মারাও যেতে পারে। যাই হোক, তার শ্বাসকষ্ট দূর করার জন্য যদি কোনো ওষুধ টষুধ দেয় চিকিৎসার জন্য নিয়ে আসা হয়েছিল। বাবা শ্বাসকষ্টে ভুগছেন, বোঝা গেল বাবা শ্বাসকষ্টে ভুগছেন, বোঝা গেল তে দাগ দাও, যা বোঝা গেল। প্রশ্ন লেখো, কি বোঝা গেল? যা বোঝা গেল মানে কি বোঝা গেল? তো বোঝা গেল যে বাবা শ্বাসকষ্টে ভুগছেন, শ্বাসকষ্টে ভুগছেন, শ্বাসকষ্টকে ব্র্যাকেটে রাখো, বাবা মানে টিগড়ি বাবা। তার জন্য আমি যদি কোনো ওষুধ দিতে পারি, প্রফেসর শঙ্কুর বাবা তো একজন আয়ুর্বেদিক চিকিৎসক, ওই অঞ্চলে যথেষ্ট সুনাম আছে, তার কাছে নিয়ে আসা হয়েছে। যদি তিনি চিকিৎসা করতে পারেন, যদি কোনো ওষুধ টষুধ দিতে পারেন, তাহলে বাবা অত্যন্ত তুষ্ট হবেন, বাবা সন্তুষ্ট হবেন। আমি ওষুধ বাদলে দিচ্ছি, শিষ্যদের ওষুধ বাদলে দেওয়া মানে কোন ওষুধটা কখন খাবে টাবে, কী ব্যাপার, কতটা খাবে, এই সমস্ত সব বুঝিয়ে টুঝিয়ে দিচ্ছে। এমন সময় বাবা হঠাৎ বাংলা হিন্দি মিশিয়ে বলেন, ভাঙা বাংলায়
হিন্দির সাথে ভাঙা বাংলা মিশিয়ে বলছে, তুই আমার চিকিৎসা করছিস, লেকিন তোর পীড়ার কি হবে? তুই তো আমার চিকিৎসা করছিস, কিন্তু তোর যে অসুখ হয়েছে তার কি হবে? হ্যাঁ, বাবা জানলো কি করে? বাবা কি করে টের পেলেন জানি না। এই লাইনটা দাগ দাও, বাবা কি করে টের পেলেন জানি না। দেখ দিয়েছ? হ্যাঁ স্যার। প্রশ্ন লেখো, কে কি টের পেয়েছিলেন? কে কি টের পেয়েছিলেন? তাহলে বাবা মানে টিকরি বাবা টের পেয়ে গেছিল ত্রিপুরেশ্বর শঙ্কুর অর্থাৎ প্রফেসর শঙ্কুর বাবার অসুস্থতার কথা, সে যে অসুখে ভুগছে সেই ব্যাপারে টের পেয়ে গিয়েছিল। তাই জিজ্ঞেস করেছিল যে আমার চিকিৎসা করছিস তুই, তো তোর চিকিৎসার কি হবে? যাই হোক, বাবা কি করে টের পেলেন জানি না, এটার প্রশ্ন। কে কি টের পেয়ে গিয়েছিলেন? যাই হোক, আমি বাবাকে বুঝিয়ে বললাম যে শঙ্কুর বাবা টিকরি বাবাকে বুঝিয়ে বলছে যে আমার পীড়ার কোনো চিকিৎসা হয় না, আমার পীড়ার কোনো চিকিৎসা হয় না, আমার অসুস্থতার কোনো চিকিৎসা হয় না। কারণ এর আগে আলোচনায় এসেছিল, পরে যেটা আছে যে এই হার্ট ব্লকের চিকিৎসা ব্যবস্থা সেই সময় কিন্তু সেই অর্থে শুরু হয়নি। তো বলছে আমার কোনো চিকিৎসা হয় না। তখন বাবা বলছে, বাবা মানে টিকলি বাবা, জরুর হতা, হাঁপের মধ্যে চেঁচিয়ে বললেন বাবাজি, হ্যাঁ অবশ্যই হবে। সোনেপত্তির নাম শুনেছিস? সোনেপত্তিকে ব্র্যাকেটে রাখো। সোনেপত্তি কথাটা কোন ভাষার? হিন্দি। হিন্দি ভাষার। হিন্দি। তাহলে হিন্দিতে সোনেপত্তির কথা প্রথম শোনা গেল প্রফেসর শঙ্কুর বাবা প্রথম শুনলো টিকরি বাবার কাছ থেকে। আমি বুঝলাম বাবা স্বর্ণবর্ণীর কথা বলছেন, স্বর্ণবর্ণীর কথা বলছেন। সোনেপত্তি মানে স্বর্ণবর্ণী, সেটা শঙ্কুর বাবা জানে। তবে এটা গাছ নয়, গাছড়া মানে ভেষজ উদ্ভিদ। চরক সংহিতায় নাম পেয়েছি, কিন্তু আধুনিক যুগে এই গাছড়ার হদিশ কেউ পায়নি। চরক সংহিতায় নাম পেয়েছি, ব্র্যাকেটে রাখো, চরক সংহিতা, চরক সংহিতাকে ব্র্যাকেটে রাখো। তাহলে কোথায় নাম পেয়েছে? চরক সংহিতায়। চরক সংহিতা। চরক সংহিতাটা কি? স্যার প্রাচীন ভারতে চিকিৎসা শাস্ত্রবিদ চরক রচিত শাস্ত্র। প্রাচীন ভারতে চিকিৎসা বিষয়ক যে গ্রন্থ, যেখানে আয়ুর্বেদিক চিকিৎসা রয়েছে চরকের, সেটাই হলো চরক সংহিতা, তাই তো? চরকের রচিত কিন্তু এটা সেটা অবশ্যই আয়ুর্বেদিক চিকিৎসা। তাহলে চরক সংহিতাতে নাম পেয়েছে, প্রাচীন আয়ুর্বেদিক শাস্ত্রের নাম রয়েছে, কিন্তু আধুনিক যুগে এই গাছড়ার হদিশ কেউ পায়নি। আধুনিক যুগে এই গাছড়ার হদিশ কেউ পায়নি। প্রাচীনকালে ছিল, সেটা আবার চরক সংহিতাতে নাম ছিল, কিন্তু বর্তমানে আধুনিক যুগে বাস্তবে এই গাছড়ার হদিশ মানে স্বর্ণবর্ণীর হদিশ কেউ পায়নি। সে কথা বাবাজিকে বলতে তিনি বললেন, শঙ্কুর বাবা টিকরি বাবাকে জানালো যে না, এখন আধুনিক যুগে তো এই গাছড়ার হদিশ কেউ পায়নি। এই কথা যখন জানালো, তখন টিকরি বাবা বলছে, আমি জানি সে গাছ কোথায় আছে, সে গাছ কোথায় আছে সবাই জানে না, আমি জানি। যুবা বয়সে আমি যখন কাশিতে থাকতাম, আমার যখন যৌবনে, টিকরি বাবার যখন যৌবন, তখন সে কাশিতে থাকতো, ব্র্যাকেটে রাখো কাশি। তখন আমার একবার খুব কঠিন পাণ্ডু রোগ হয়। পাণ্ডু রোগকে ব্র্যাকেটে রাখো। পাণ্ডু রোগ ইংরেজিতে পাণ্ডু রোগ কী বলা হয়? জন্ডিস। হ্যাঁ, জন্ডিস, পাণ্ডু রোগ। রক্ত কমে যায়, মানে হিমোগ্লোবিনের মাত্রা কমে যায়, পাণ্ডু রোগ হয়। আমার গুরুর কাছে সোনেপত্তির পাতা ছিল, তাহলে টিকরি বাবার গুরুর কাছে সোনেপত্তির পাতা ছিল, সেটা আবার কাশিতে 2টো শুকনো পাতা গুঁড়িয়ে দুধের সঙ্গে মিশিয়ে আমাকে খাইয়ে দেন। 2টো শুকনো পাতা গুঁড়িয়ে দুধের সঙ্গে মিশিয়ে, ব্র্যাকেটে রাখো, 2টো শুকনো পাতা গুঁড়িয়ে দুধের সঙ্গে মিশিয়ে, এটাকে ব্র্যাকেটে রাখো, मिशिए खाइए देन। रात में सोने का पहले गटगट पी लिया और सुबह रोग गायब उपशम। তাহলে রাতে শোয়ার আগেই ঢক ঢক করে খেয়ে নাও দুধের সঙ্গে মিশিয়ে স্বর্ণবর্ণীর পাতা গুঁড়ো অবস্থায়।
বাস সকালবেলা উঠে কি দেখবে? পিসি সরকারের ম্যাজিক, রোগ গায়েব। রোগ গায়েব, উপশম হয়ে গেছে। যদি এই গাছ পেতে চাস তাহলে চলে যা কসৌলি, এখানে পাবি না, তার সন্ধান পাবি কসৌলিতে। কসৌলিতে চলে যা যদি এই গাছের সন্ধান পেতে চাস। তাহলে কোথায় আছে? কসৌলি। শুধু কি আর কসৌলিতে আছে? কসৌলি থেকে কতটা দূরে? কসৌলি থেকে কতটা দূরে? জঙ্গলে। স্যার 3 কোষ দূরে উত্তরে জঙ্গলের যে ঝর্ণার পাশে। তাহলে কসৌলিতে একদম পাওয়া যাবে না, কসৌলি থেকে 3 ক্রোশ দূরে, 3 কোষ উত্তরে একটা চামুন্ডার মন্দির। সেই চামুন্ডা মন্দিরের ভগ্নাবশেষ, তার পেছনে একটা জঙ্গল আছে, আর সেই জঙ্গলে ঝর্ণা আছে। সেই ঝর্ণার পাশে শোনেপত্তির পাতা গজায়, মানে গাছ গজায়, গাছ হয়। তাহলে কসৌলি, কসৌলিকে ব্র্যাকেটে রাখো। কসৌলি, এই যে শৈলশহর, এটা কোন রাজ্যে? এর আগেও আলোচনা হয়েছে। কোন রাজ্যে? স্যার হিমাচল প্রদেশ। হিমাচল প্রদেশের একটি শৈলশহর। তো এটা হচ্ছে সিমলা থেকে 77 কিলোমিটার দূরে। কালকা থেকে যেতে হয় কসৌলি। কালকা বলা হয়েছে, কালকা কোন রাজ্যে অবস্থিত শহর? স্যার হরিয়ানা। হরিয়ানার কালকা। সেখান থেকে যেতে হয় কিসে চড়ে? ঘোড়ায় চড়ে। না, কালকা থেকে কসৌলি যেতে হয় কিসে চড়ে? স্যার ট্যাক্সি চড়ে। ট্যাক্সি চড়ে, ট্যাক্সি চড়ে। আর কসৌলি থেকে যখন উত্তরে যাচ্ছে তখন কিসে চড়ে যেতে হবে? পাহাড়ি পথে। স্যার ঘোড়ায় চড়ে। ঘোড়ায় চড়ে ছাড়া উপায় নেই, এক হাঁটা পথে। আর যা রাস্তা হাঁটা পথে এগোতে গেলে ভীষণ কষ্ট, অসুবিধার মুখে পড়তে হবে। তাহলে টিকরি বাবা বললেন যে এই গাছ যদি পেতে চাস চলে যা কসৌলি। সেখান থেকে 3 কোষ উত্তরে আছে একটা চামুন্ডার মন্দিরের ভগ্নাবশেষ। ব্র্যাকেটে রাখো, 3 কোষ উত্তরে। 1 ক্রোশ মানে কত মাইল? 1 ক্রোশ মানে কত মাইল? হ্যাঁ, শুনতে পেলাম না, বলো। 1 ক্রোশ মানে কত মাইল? কে বলছে? আওয়াজ আসছে না ঠিকঠাক করে। 1 ক্রোশ মানে 3 মাইলের একটু হ্যাঁ হ্যাঁ বলো। স্যার 2 মাইল। 2 মাইলের একটু বেশি। তাহলে 2 মাইলের যদি একটু বেশি হয়, 1 মাইল মানে কত কিলোমিটার? 1.6 কিলোমিটার। 1.6 কিলোমিটার। তার মানে 1 মাইল মানে যদি 1.5 কিলোমিটার একটু বেশি হয়, তাহলে 2 মাইল মানে কত কিলোমিটার? 3 কিলোমিটার একটু বেশি। তাহলে 1 ক্রোশ মানে 3 কিলোমিটার একটু বেশি, তাই তো? হ্যাঁ স্যার। তাহলে 3 ক্রোশ মানে কত কিলোমিটার? স্যার 9 কিলোমিটার একটু বেশি। ওই 9 কিলোমিটার, 9.5 কিলোমিটার মতো ধরে রাখো। তাহলে 9, 9.5 কিলোমিটার। তো 9 কিলোমিটার পাহাড়ি রাস্তা, অনেক রাস্তা বলে মনে হয়, ঘোড়ায় চড়াই যাওয়া ছাড়া উপায় নেই। তাহলে 3 কোষ উত্তরে আছে চামুন্ডার মন্দিরের একটা ভগ্নাবশেষ। চামুন্ডার মন্দির আগে ছিল, সেই মন্দির এখন ভেঙে চুরে গেছে, ভগ্নাবশেষ, এখন জরাজীর্ণ। ব্র্যাকেটে রাখো, চামুন্ডার মন্দিরের ভগ্নাবশেষ, এটা ব্র্যাকেটে। সেই মন্দিরের পেছনে জঙ্গল আছে। মন্দিরের, এটা কিন্তু মনে রাখবে একবারে, কোথা দিয়ে কীভাবে যাওয়া হচ্ছে, কোথায় পাওয়া যাচ্ছে স্বর্ণপর্ণির গাছ। তাহলে চামুন্ডার মন্দিরের ভগ্নাবশেষ, সেই মন্দিরের পেছনে জঙ্গল, সেই জঙ্গলে এক ঝর্ণা, ঝর্ণাকেও ব্র্যাকেটে রাখো। সেই ঝর্ণার পাশে গজায় শোনেপত্তির গাছ, ঝর্ণার পাশেই গজায়, এটা মনে রাখবে। তোর পীড়ায় ওই এক দাওয়াই কাজ দেবে। তোর পীড়ায়, তোর মানে টিকরি বাবা বলছে যে তোর অসুস্থতায় ওই একটা দাওয়াই, একটাই ওষুধ কাজ দেবে, আর কোনো দাওয়াই দেবে না। অতএব উপায় কিন্তু আছে যদি সন্ধান করতে পারিস। এককালে কত জায়গায় না গেছি গাছ গাছড়ার অনুসন্ধানে। এককালে গাছ গাছড়ার অনুসন্ধানে শঙ্কুর বাবা কত জায়গায় গেছে চিকিৎসার জন্য।
কিন্তু নাও ইটস টু লেট, এখন অনেক দেরি হয়ে গেছে। কেন দেরি হয়ে গেছে বলছে? কারণ স্যার করতে পেরেছিলেন তিনি বেশি দিন বাঁচবেন না। হ্যাঁ, তিনি একদম প্রায় নিশ্চিত হয়ে গিয়েছিলেন যে তার আয়ু বেশি দিন নেই, খুব বেশি দিন বাঁচবে না, একদম দেরি হয়ে গেছে। নিজে যে যাবে খোঁজে সেই সময়টুকুও তার হাতে নেই, তাই বলছে নাও ইটস টু লেট। ডাক দাও, ডাক দাও, প্রশ্ন লেখো। এখানে কোন ক্ষেত্রে দেরি হওয়ার কথা বলা হয়েছে? কোন ক্ষেত্রে দেরি হওয়ার কথা বলা হয়েছে? আমি টিকলি বাবার এই আশ্চর্য কাহিনী শুনেই মনস্থির করে ফেলেছিলাম। ডাক দাও, ডাক দিয়ে স্টার মার্ক দাও, 5 লেখো। আচ্ছা, যারা পরে জয়েন করলো তারা কি পেজ নাম্বার খুঁজে পেয়েছে? 81 নম্বর পৃষ্ঠা, ওপর থেকে 4 নম্বর লাইন পাওয়া গেছে? বিনায়ক, বিনায়ক জয়েন করেছিল, কোথায় গেল রে? কথাই বলে না কেন? নাই। হ্যাঁ বলছি, আমি টিকলি বাবার এই আশ্চর্য কাহিনী শুনেই মনস্থির করে ফেলেছিলাম। এই লাইনটা দাগ দিয়ে স্টার মার্ক দাও, এটার প্রশ্ন লেখো। টিকলি বাবার আশ্চর্য কাহিনী কে কাকে বলেছিল? না, হ্যাঁ, টিকলি বাবার আশ্চর্য কাহিনী কে কাকে বলেছিল, বা টিকলি বাবা কাকে আশ্চর্য কাহিনীর কথা বলেছিল এবং আশ্চর্য কাহিনীটি সম্পর্কে আলোচনা করবা, লেখো। টিকলি বাবা কাকে আশ্চর্য কাহিনী বলেছিলেন? কোশ্চেন মার্ক। সেই আশ্চর্য কাহিনীটির বর্ণনা দাও। তাহলে আমি টিকলি বাবার এই আশ্চর্য কাহিনী শুনেই মনস্থির করে ফেলেছিলাম। আমি মানে কে মনস্থির করে ফেললো? কে সিদ্ধান্ত নিল বলো? প্রফেসর শঙ্কু। বাবার কাছ থেকে যখন আশ্চর্য কাহিনী শুনলো, প্রফেসর শঙ্কু সিদ্ধান্ত নিয়ে ফেললো যে তার বাবা যেতে পারবে না, তো কী হয়েছে, শঙ্কু নিজে যাবে। বললাম তুমি যাবে না বলে কি আমিও যেতে পারি না? তুমি যাবে না ঠিক আছে, কিন্তু আমি তো যেতে পারি। আমি কালই কৌশলীর উদ্দেশ্যে রওনা দেব। এই লাইনটা দাগ দাও, আমি কালই কৌশলীর উদ্দেশ্যে রওনা দেব। শঙ্কু বলছে কালই সে রওনা দেবে কৌশলীর উদ্দেশ্যে। এটা দাগ দিয়ে প্রশ্ন লেখো। কে কে কেন কৌশলীর উদ্দেশ্যে রওনা দেবে বা দিতে চায়? কে কেন কৌশলীর উদ্দেশ্যে রওনা দেবে বা রওনা দিতে চায়? বলছে কি বলা যায়, বাবাজির কথা তো সত্যিও হতে পারে। বাবাজি যে বলেছিল এটা সত্যিও হতে পারে, তাই একবার তো খুঁজে দেখাই যেতে পারে। দাগ দাও, বাবাজির কথা তো সত্যিও হতে পারে। প্রশ্ন লেখো, বাবাজির কোন কথা, বাবাজির কোন কথা সত্যি হতে পারে বলা হয়েছে, কোন কথা? আর তুমি যখন বলছো চরক সংহিতায় এই স্বর্ণবর্ণের উল্লেখ রয়েছে, তার মানে শঙ্কু বলছে তার বাবাকে, তার বাবা তো বলেছে চরক সংহিতায় উল্লেখ রয়েছে। হ্যাঁ বলো স্যার, আগের প্রশ্নটা আরেকবার বলো। বাবাজির কথা তো সত্যি হতে পারে। প্রশ্ন, বাবাজির কোন কথা সত্যি হতে পারে, কোন কথা? স্যার প্রশ্নটা কি 1 নম্বরে? হ্যাঁ হ্যাঁ। আর তুমি যখন বলছো চরক সংহিতায় এই স্বর্ণবর্ণের উল্লেখ রয়েছে, শঙ্কুর বাবা তো একটু আগে বলেই ছিল যে চরক সংহিতায়, প্রাচীন চরক সংহিতায় এই স্বর্ণবর্ণের উল্লেখ রয়েছে। যখন স্বর্ণবর্ণের উল্লেখ আছে, এমনি এমনি তো মন গড়া উল্লেখ করা হয়নি, নিশ্চয়ই সেই সময় এই গাছের আধিক্য বা প্রাচুর্য ছিল। এখন হয়তো প্রায় হারিয়ে যাওয়ার মুখে, তাই সচরাচর আর দেখা যায় না। তো যখন বলা হয়েছে স্বর্ণবর্ণের গাছ পাওয়া যায় ঝর্ণার পাশে জঙ্গলে, তখন নিশ্চয়ই পাওয়া যেতে পারে, একবার তো সন্ধান করে দেখাই যেতে পারে। বাবা একটা শুকনো হাসি এসে মাথা নেড়ে বললেন, শুকনো হাসি এসে মানে ম্লান হাসি, হাসিটার মধ্যে প্রাণোচ্ছলতা নেই,
কেমন যেন মেড়মেড়ে নিষ্প্রভ হাসি, কারণ তার বাবা জানে যে তার আয়ু খুব বেশি দিন নেই। স্বর্ণপর্ণীর গাছড়ার সন্ধান করে ফিরে আসতে না আসতে হয়তো শঙ্কু শুনবে যে তার বাবার নেই। তাই বলছে বাবা একটা শুকনো হাসি এসে মাথা নেড়ে বললেন, না রে তিলু, এখন যাস না, কারণ বাবা বুঝে গিয়েছিল কালকা থেকে যেতে হয় কসৌলি। কালকাকে ব্র্যাকেটে, কসৌলিকে ব্র্যাকেটে, কালকা থেকে কসৌলি যেতে হয়। সে কি কম দূর? কালকা থেকে কসৌলি তো এমনিতেই দূর, তারপরে শুধু কসৌলিতে নয়, কসৌলি থেকে আরও যেতে হবে পাহাড়ের উত্তরে। যেতে আসতে 5-7 দিন তো লাগবেই, যেতে আসতে। তার মানে গিরিডি থেকে কালকা, কালকা থেকে কসৌলি, আবার অনুসন্ধান করে কসৌলি থেকে কালকা, কালকা থেকে গিরিডি আসতে 5-7 দিন তো লেগে যাবেই। আর ফিরে এসে হয়তো দেখবি আমি আর নেই। ফিরে এসে কেন দেখবে আর নেই, লাইনটা দাগ দাও। আর 5-7 দিন কথাটাকে ব্র্যাকেটে রাখো, 5-7 দিন দা ব্র্যাকেটে। আর এই লাইনটা দাগ দাও, ফিরে এসে হয়তো দেখবি আমি আর নেই। ফিরে এসে হয়তো দেখবি আমি আর নেই, দাগ দিয়েছ? হ্যাঁ স্যার। প্রশ্ন লেখো। ফিরে এসে কে কেন শুনবে যে বক্তা আর নেই? ফিরে এসে কে কেন শুনবে যে বক্তা আর নেই? তাহলে শঙ্কু ফিরে এসে শুনবে, কসৌলি থেকে ফিরে এসে শুনবে বক্তা বলতে শঙ্কুর বাবা আর নেই, কারণ তার আয়ু বেশি দিন যে নেই সেটা টের পেয়ে গিয়েছিলেন। তাই শঙ্কুকে, তাই ছেলেকে অনুরোধ করছে, ছেলেকে বারবার ধরে বলছে যে সে যেন না যায়, তার বাবার মৃত্যুর সময় পাশে থাকবে না, শেষ দেখাটা দেখতে পাবে না, এটা হতে পারে না। 2 দিন পরেই সেই হার্ট ব্লকেই বাবার মৃত্যু প্রমাণ করে দিল। তার আশঙ্কা অমূলক নয়, অমূলক মানে শুধু শুধু ছিল না, যথেষ্ট গুরুত্বপূর্ণ গুরুত্ব ছিল। তার কথায় যে, তার কথাতে যে একটা সত্যতা ছিল, নিশ্চয়তা ছিল, সেটা কিন্তু বোঝা গেল এই ঘটনার, এই কথা বলার, এই গল্প যেদিনকার রাতে বলছে তার 2 দিন পরেই তার বাবা মারা গেল হার্ট ব্লকে। আর সেই মৃত্যু প্রমাণ করে দিল যে তার আশঙ্কা অমূলক ছিল না। দাগ দাও। 2 দিন পরে সেই হার্ট ব্লকেই বাবার মৃত্যু প্রমাণ করে দিল। এইটুকু অংশ আগে দাগ দাও, প্রমাণ করে দিল যে পর্যন্ত। প্রশ্ন লেখো, বাবার মৃত্যু, হার্ট ব্লকে বাবার মৃত্যু কি প্রমাণ করে দিল? হার্ট ব্লকে বাবার মৃত্যু কি প্রমাণ করে দিল? এটা শর্ট কোশ্চেন কিন্তু, 1 নম্বরের এসএকিউর প্রশ্ন, ঠিক আছে? হ্যাঁ স্যার। আচ্ছা, পরের অংশটা আবার দাগ দাও। এই লাইনটার পরের শেষের অংশ, তার আশঙ্কা অমূলক ছিল না। প্রশ্ন লেখো, কার, কোন আশঙ্কার কথা বলা হয়েছে? কার কোন আশঙ্কার কথা বলা হয়েছে? তাহলে প্রফেসর শঙ্কুর বাবার আশঙ্কা যে অমূলক ছিল না, আশঙ্কা ছিল যে হার্ট ব্লকেই খুব তাড়াতাড়ি তার বাবার মৃত্যু হবে, আর সেটা অমূলক ছিল না। শঙ্কু বুঝলো তার বাবার মৃত্যুতে, হার্ট ব্লকে বাবার মৃত্যু হলো 2 দিনের মধ্যে। বাবার অসুখে প্রয়োগ না করতে পারলেও আমি স্থির করেছিলাম যে স্বর্ণপর্ণীর খোঁজে আমাকে কসৌলি যেতেই হবে। এর আগেও আলোচনায় বলেছিলাম যে যখন আমরা চোখের সামনে আমাদের প্রিয়জনকে, আপনজনকে হারাই, কিছুই করতে পারি না, অসহায় হয়ে যাই, তারপরে যদি এরকম কোনো উপায় থাকে, একটুকুও উপায় থাকে যে মানুষকে এইভাবে মারা যেতে দেওয়া, আটকে দেওয়া যেতে পারে, মানে মানুষকে এইভাবে চোখের সামনে দেখতে দেখতে হারানোর থেকে বাঁচানো যেতে পারে, রক্ষা করা যেতে পারে, তারপরে এইরকম যদি সামান্য কিছু উপায় থাকে তাহলে আমরা কিন্তু সেটাকে কি করি,
না খুঁজে বের করার চেষ্টা করি, প্রাণপণ চেষ্টা করি, নিজের প্রিয়জন নিজের আপনজন হারিয়ে গেছে যাতে আর কেউ এইভাবে প্রাণ না হারায়। এই আবিষ্কারটা কিন্তু অনেকেই করে, নিজের মানে প্রিয়জনকে পরিজনকে হারানোর পরে রীতিমতো এতটা নাড়া দিয়ে যায়, এতটা তোলপাড় করে ওঠে, তখন কিন্তু তিনি উঠে পড়ে লাগেন। এরকম অনেক ঘটনা আছে, এই করোনা পরিস্থিতিতে তো এরকম বহু ঘটনা আছে। শুধু আবিষ্কারের জন্য উঠে পড়ে লাগে তা নয়, মানুষের সেবার জন্য, অসহায় মানুষের পাশে থাকার জন্য কিন্তু বহু মানুষ চেষ্টা করে যখন এরকম বড় ধাক্কা খায় আরও বেশি করে। কি ঠিক বলছি কি না? শোনা যাচ্ছে না? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তাহলে বাবার অসুখে প্রয়োগ করতে না পারলেও আমি স্থির করেছিলাম যে স্বর্ণপর্ণীর খোঁজে আমাকে কসৌলি যেতেই হবে। স্বর্ণপর্ণীর খোঁজে কসৌলি যাওয়া ঠিক করলো। বাবাকে বাঁচাতে পারেনি, কিন্তু এরকম কঠিন ব্যাধিতে আর যাতে কাছের কেউ না মারা যায়, আর যাতে মানুষ না মারা যায়, তার চেষ্টা একবার করতেই হবে। বাবার শ্রাদ্ধের পরেও আমার কলেজ খুলতে আরও 2 সপ্তাহ বাকি আছে। বাবার শ্রাদ্ধের কাজ হয়ে গেল, আরও 2 সপ্তাহ বাকি আছে। তার মানে কতদিন? কতদিন? 21 দিন। 2 সপ্তাহ মানে কি 21 দিন বলে? হায় হায় 14 দিন। স্যার 14 দিন। হায় হায় হায়, সপ্তাহ 2 বাকি আছে। হ্যাঁ, এখনো দিন 14 বাকি আছে। আর কসৌলি থেকে ফিরে যেতে আসতে কতদিন লাগবে বলা হয়েছিল? 5-7 দিন। 5-7 দিন। তো কলেজ খুলতে এখনো 2 সপ্তাহ বাকি আছে। কোন কলেজ? স্কটিশ চার্চ কলেজ। স্কটিশ চার্চ কলেজে অধ্যাপনা করতেন শঙ্কু। সপ্তাহ 2 বাকি আছে, তার মানে এরই মধ্যে গিয়ে ফিরে আসতেই পারবে অনায়াসে। আমি আর সময় নষ্ট না করে কসৌলির উদ্দেশ্যে রওনা হলাম। কসৌলির উদ্দেশ্যে রওনা দিল শঙ্কু স্বর্ণপর্ণীর খোঁজে। কালকা থেকে 46 কিলোমিটার দূরে 6500 ফুট উঁচুতে ছোট্ট শহর কসৌলি। এটা ব্র্যাকেটে রাখো তথ্য। কালকা থেকে 46 কিলোমিটার দূরে, 46 কিলোমিটার, 46 কিলোমিটার দূরে 6000 ফুট উঁচুতে, পাহাড়ি অঞ্চলে 6000 ফুট উঁচুতে ছোট্ট শহর, ওই শৈল শহর, পাহাড়ি শহর কসৌলি। কালকা থেকে ট্যাক্সি করে যেতে হয়, শুনেছি খুব স্বাস্থ্যকর স্থান। কালকা থেকে কসৌলি যেতে হয় ট্যাক্সি করে, এটা ব্র্যাকেটে রাখো। শুনেছি, শঙ্কু শুনেছে এই কসৌলি খুব স্বাস্থ্যকর স্থান, পাহাড়ি জলবায়ু আবহাওয়া এখানকার খুব স্বাস্থ্যকর। 2.5 দিন লাগলো গিরিডি থেকে কালকা পৌঁছতে। গিরিডি থেকে কালকা পৌঁছতে 2.5 দিন লাগলো। আবার কালকা থেকে যাবে কসৌলি, এটা ব্র্যাকেটে রাখবে। 2.5 দিন লাগলো গিরিডি থেকে কালকা পৌঁছতে, 2.5 দিন লাগলো, এটাকে ব্র্যাকেটে রাখো। বাবার অকাল মৃত্যুতে মনটা ভারী হয়েছিল, স্বাভাবিক। বাবার এই অকাল মৃত্যু চোখের সামনে বাবাকে হারালো, তো মনটা ভারী হয়ে আছে, বিষণ্ণ হয়ে আছে। পাহাড়ের গায়ে নিরিবিলি সুদৃশ্য শহরটায় পৌঁছে খানিকটা হালকা বোধ করলাম। পাহাড়ের গায়ে এই যে শহর কসৌলি, একেবারে চারদিকে নিরিবিলি, লোক বসবাস ততখানি নয়, কিন্তু সুন্দর সুদৃশ্য প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর। মনটা অনেকটা হালকা হয়ে গেল। শঙ্কু অনেকটা স্বচ্ছন্দ বোধ করছে। একটা সস্তা হোটেলে উঠে আর সময় নষ্ট না করে সোজা ম্যানেজার নন্দকিশোর রাওয়ালকে জিজ্ঞেস করলাম চামুন্ডার মন্দিরের কথা জানেন কি না। একটা সস্তা হোটেলে উঠল, সময় নষ্ট না করে নিজের কাজ করার জন্য প্রস্তুত হলো, খোঁজ খবর নিচ্ছে সেই সস্তা হোটেলের ম্যানেজারের নাম কি, ব্র্যাকেটে রাখো। ম্যানেজারের নাম কি? নন্দকিশোর রাওয়াল। ব্র্যাকেটে রাখবে ম্যানেজার নন্দকিশোর রাওয়াল। নন্দকিশোর রাওয়ালকে জিজ্ঞেস করলাম চামুন্ডার মন্দিরের কথা জানেন কি না। জানিবই কি, নন্দকিশোর রাওয়াল বললেন ভদ্রলোক চামুন্ডার মন্দির সম্পর্কে খোঁজ তার কাছে আছে, তবে সেখানে যেতে হলে ঘোড়ায় চড়ে যেতে হবে, সেখানে পায়ে হেঁটে যাওয়া যায় না, কারণ ঘোড়ায় চড়া পথের ধারেই পড়ে মন্দিরটা। পাহাড়ি রাস্তা তো, পায়ে হেঁটে গেলে অসম্ভব প্রায় হয়ে যায়। তো এখানকার ওই
মন্দির জঙ্গলে নিয়ে যাওয়ার জন্য ঘোড়া রয়েছে, আর ঘোড়া ভাড়া করে ঘোড়ায় চড়ে যেতে হয়, ঘোড়ায় চড়ে পৌঁছতে হয়। আর ঘোড়ায় চড়া পথের ধারেই এই মন্দির রয়েছে। আমি জিজ্ঞেস করলাম মন্দিরের পেছনে কোনো জঙ্গল আছে কিনা, যেটুকু গল্পে শুনেছিল শঙ্কু, এখন সেইটুকুর খোঁজ খবর এখানে নিচ্ছে যে ওই মন্দিরের কাছে কোনো পেছনে কোনো জঙ্গল আছে কিনা। ভদ্রলোক বললেন আছে, বেশ গভীর জঙ্গল। হ্যাঁ, জঙ্গল আছে, গভীর জঙ্গল। ঘোড়ার ব্যবস্থা নন্দকিশোরই করে দিলেন, ঘোড়ার ব্যবস্থা নন্দকিশোর করে দিলেন। এই প্রথম অশ্বারোহণের অভিজ্ঞতা, অশ্বে আরোহণ করে চলার, ঘোড়ায় চড়ে যাওয়ার অভিজ্ঞতা এই প্রথম। শঙ্কু এর আগে কোনোদিন ঘোড়ায় চড়েনি। তবে দেখলাম আমার কোনো অসুবিধা হচ্ছে না, প্রথমবার ঘোড়ায় চড়ছে বলে কোনো শঙ্কুর কিন্তু তাও কোনো অসুবিধা হচ্ছে না, বেশ দিব্যি ভালোই লাগছে, বেশ মজা করে এগোচ্ছে, বেশ মজাই লাগছে। ডাক দাও, বরং বেশ মজাই লাগছে, লাইনটা ডাক দাও। প্রশ্ন লেখো, কার কার কোন কাজে মজা লাগছিল? না, প্রথমবার ঘোড়ায় চড়লেও কী হবে, ঘোড়ায় চড়ে যাওয়ার অভিজ্ঞতার মজাটাই আলাদা। আমার সঙ্গে ঘোড়ার মালিক রয়েছে ছোটেলাল, ছোটেলালও চলছিল আর একটা ঘোড়ায়। ঘোড়ার মালিক ছোটেলাল, ব্র্যাকেটে রাখো, আর একটা ঘোড়ায় চলেছে। গন্তব্যস্থলে পৌঁছতে আমি তাকে বললাম তোমাকে হয়তো ঘন্টাখানেক অপেক্ষা করতে হবে। গন্তব্যস্থলে পৌঁছতে মানে সেখানে যখন পৌঁছলো, ওই চামুণ্ডার ভগ্নাবশেষ, তার পেছনে ঘন জঙ্গল, সেখানে যখন পৌঁছলো তখন নন্দকিশোর রাওয়াল, ও না, সে তো হোটেলের মালিক, হোটেলের ম্যানেজার, এই যে ছোটেলাল ঘোড়ার মালিক, ছোটেলালকে বললো ওখানে একটু অপেক্ষা করতে হবে ঘন্টাখানেক, কারণ তার জঙ্গলে একটু কাজ আছে। লাইনটা দাগ দেবে, আমার এই জঙ্গলে একটু কাজ আছে, দাগ দাও। প্রশ্ন লেখো, কোন জঙ্গলে কার কি কাজ ছিল? কোন জঙ্গলে কার কি কাজ ছিল? তো বললো কাজ আছে। তো জঙ্গলে কি কাজ আমরা জানি। জঙ্গলে কি সন্ধান করতে গেছে? স্বর্ণপর্ণির পাতা। স্বর্ণপর্ণির পাতা তো গাছ সংগ্রহ করতে গেছে, স্বর্ণপর্ণির গাছ, আর গাছ পেলেই পাতা নিয়ে আসবে, আর গাছ পেলে গাছটাকেই তুলে নিয়ে আসবে। তোমরা হলে কি করতে? গাছ পেয়েছে ধরো দু একটা, তোমরা কয়েকটা পাতা ছিঁড়ে নিয়ে বাড়ি চলে আসতে? না স্যার। আবার যখন দরকার হবে আবার পাতা ছিঁড়তে এতটা যেতে? না স্যার। তাহলে গাছ তুলতে এসছে, গাছ নিতে এসছে, স্বর্ণপর্ণির গাছ। পাতার খোঁজে এসছে ঠিকই, কিন্তু গাছ তো নিয়ে যাবে না। তাহলে জঙ্গলে একটু কাজ আছে, কিন্তু ছোটেলাল বলছে একেলা মত চাইয়ে বাবুজি। বললো ছোটেলাল, শেরুর হ্যাঁ জঙ্গল মে, জঙ্গলে বাঘটাক আছে বাবা, জঙ্গলে বাঘটাক আছে, হিংস্র জীবজন্তু আছে, জন্তু জানোয়ার আছে, একা আপনি যাবেন না। তাহলে ছোটেলাল তার সঙ্গে আসতে যায় কিনা জিজ্ঞেস করলো, তুমি কি আমার সঙ্গে আসতে চাও? হ্যাঁ বাবুজি। ঘোড়া দুটোকে একটা গাছের সঙ্গে বেঁধে আমরা দুজনে জঙ্গলে ঢুকলাম। জঙ্গলে ঢুকে বললো ঘোড়া দুটোকে গাছের সঙ্গে বেঁধে আমি কি খুঁজছি, এখনও পর্যন্ত বলেনি ছোটেলালকে। তো আমি কি খুঁজছি জিজ্ঞেস করাতে আমি সোনেপত্তির নাম বললাম। ছোটেলালকে বললো সোনেপত্তির গাছ খুঁজছে, সোনেপত্তির পাতা। ছোটেলাল বললো ও নাম সে কোসমিন কালেও শোনেনি। কোসমিন কালেও মানে কোনো কালেও শোনেনি, কোনো কালেও শোনেনি, কখনো শোনেনি ওই নাম, ওই রকম ধরনের গাছের নাম। মিনিট 15 যেতে না যেতেই একটা কুলকুল শব্দ পেলাম। একটা কুলকুল শব্দ, কিসের শব্দ? ঝর্ণার শব্দ। হ্যাঁ, ঝর্ণার শব্দ। একটা কুলকুল শব্দ পেলাম, একটা ঝর্ণার শব্দ। শব্দ অনুসরণ করে পা চালিয়ে গিয়ে 3 মিনিটের মধ্যে ঝর্ণাটা দেখতে পেলাম। পা চালিয়ে এগিয়ে গেল, 3 মিনিটের মধ্যেই একটা ঝর্ণা দেখতে পেল। চারদিক ঘন পাতাওয়ালা গাছের ছায়ায় অন্ধকার, চারদিকে ঘন পাতাওয়ালা গাছ ঢেকে রেখেছে, ছায়া হয়ে রয়েছে অন্ধকারাচ্ছন্ন জঙ্গলের ভেতরে। কেবল একটা জায়গায় পাতার ফাঁক দিয়ে সূর্যের আলো এসে মাটিতে পড়ছে, থিয়েটারের স্পটলাইটের মতো। থিয়েটারের স্পটলাইটকে ব্র্যাকেটে রাখো। তাহলে থিয়েটারের স্পটলাইট যেমন একটা জায়গাতেই ফোকাস করে,
মঞ্চের ওপরে কলাকুশলী যেখানে দাঁড়িয়ে রয়েছে থিয়েটারের স্পটলাইট যেমন তার উপরেই পড়ে, তো সেই থিয়েটারের স্পটলাইটের মতো এসে একটা আলো পড়েছে কোথায়? না স্বর্ণপর্ণীর গাছের উপর। আর সেই স্পটলাইটের আলোয় ঝলমল করছে এক কোমর উঁচু হলদে পাতায় ভরা একটা গাছড়া। তাহলে গাছড়াটার উচ্চতা এক কোমরের মতো, মানে আড়াই ফুটের মতো, 2-2.5 ফুট, এক কোমর উঁচু একটা গাছড়া। ব্র্যাকেটে রাখো এক কোমর উঁচু হলদে পাতায় ভরা একটা গাছড়া, এটা ব্র্যাকেটে রাখো। এটাই যে স্বর্ণপর্ণী তাতে কোনো সন্দেহ নেই, এটাই যে স্বর্ণপর্ণী, এটাই যে স্বর্ণপর্ণীর গাছ তাতে কোনো সন্দেহ নেই। চিনতে পেরেছে? কটা গাছ পেলো? স্যার একটা। একটা। এই যে ছবি আগের দিনও দেখিয়েছিলাম, তোমরা তোমাদের বইতে দেখো কি সুন্দর একটা স্পটলাইটের মতো আলো এসে পড়েছে, ঝলমল করছে হলদে রঙের পাতায় গাছড়া স্বর্ণপর্ণী। আমার মনটা নেচে উঠল খুশিতে, আনন্দে, সাফল্যের উল্লাসে। দাগ দাও, আমার মনটা নেচে উঠল। প্রশ্ন, কার মন কেন নেচে উঠল? শঙ্কুর মন নেচে উঠল কারণ আদতে স্বর্ণপর্ণীর পাতা বা গাছ পাওয়া যাবে কি না নিশ্চিত ছিল না শঙ্কু। এখন হঠাৎ করে দেখতে পেয়ে চোখের সামনে এত বড় একটা অদ্ভুত কাণ্ড বাস্তবায়িত হচ্ছে, যেটা আনন্দের ব্যাপার, সাফল্য লাভের আনন্দ। এই আনন্দ তোমাদেরও হবে যখন দেখবে যার জন্য তোমরা একবারে পাগলের মতো, যার জন্য তোমরা একেবারে উদ্গ্রীব, তাকে যদি হঠাৎ করে পেয়ে যাও, সফল হও, তাহলে সেই যে আনন্দ, সেই আনন্দটা হবে। এত অল্প সময় আমার অভিযান সফল হবে সেটা ভাবতে পারিনি। লাইনটা দাগ দাও। এত অল্প সময় আমার অভিযান সফল হবে সেটা ভাবতে পারিনি। দাগ দাও। প্রশ্ন লেখো, কার কোন অভিযানের কথা বলা হয়েছে? এটা 1 নম্বরের। কি অভিযান? কোন অভিযান? ওই কসৌলির উত্তরের জঙ্গল থেকে স্বর্ণপর্ণীর গাছ বা পাতা অনুসন্ধানের যে অভিযান, সেই অভিযান সফল হয়েছে। শঙ্কু দেখতে পেয়েছে গাছটা, কিন্তু এখানে তো দেখছি মাত্র একটা গাছ। আচ্ছা, খুঁজলে আরও বেরোবে কি? খুঁজলে আশেপাশে আরও পাওয়া যাবে কি? এই বলে খোঁজা শুরু করলো। প্রায় 15 মিনিট ধরে খুঁজেও আর কোনো স্বর্ণপর্ণীর সন্ধান না পেয়ে আমরা ঝর্ণার ধারে ফিরে এলাম। ঝর্ণার ধারেই দেখতে পেয়েছিল স্বর্ণপর্ণীর গাছটা। আশেপাশে খুঁজে টুজে দেখলো 15 মিনিট ধরে, আর কোনো গাছ পেল না। কপাল কত ভালো, গাছ পেলে কি করব সেটা আগে থেকে স্থির করে রেখেছিলাম। লাইনটা দাগ দাও, দাগ দাও। প্রশ্ন লেখো, গাছ পেলে কে কি করবেন স্থির করে রেখেছিলেন? গাছ পেলে কে কি করবেন স্থির করে রেখেছিলেন? তাহলে স্বর্ণপর্ণীর গাছ পেলে প্রফেসর শঙ্কু কি করবেন তা আগে থেকে ঠিক করে রেখেছিলেন মনে মনে। কি করবে না, সেটাকে শেকড় শুদ্ধ তুলে কোথায় নিয়ে যাবে? গিরিডিতে। সঙ্গে চটের থলিতে কসৌলির বাজার থেকে কেনা একটা কোদাল ছিল। ব্র্যাকেট রাখো, চটের থলি আর কোদাল। কসৌলির বাজার থেকে কিনেছিল একটা কোদাল, আর সেই কোদাল আছে চটের থলিতে। সে চটের থলি থেকে কোদালটা বের করলো, সেটা থলি থেকে বার করে কাজে লেগে গেলাম। লাইনটা দাগ দাও। সেটা থলি থেকে বার করে কাজে লেগে গেলাম। প্রশ্ন লেখো, কে কোন কাজে লেগে গেল? কে কোন কাজে লেগে গেল বা কি কাজে লেগে গেল? তাহলে শঙ্কু লেগে গেল ওই গাছড়াটাকে কোদাল দিয়ে শেকড় শুদ্ধ তোলার কাজে লেগে গেল। উদ্দেশ্য গাছড়াটাকে শেকড় সিদ্ধ তুলে আমার সঙ্গে গিরিডিতে নিয়ে আসবো, সঙ্গে করে নিয়ে আসবে গিরিডিতে। নিশ্চয়ই এটাও মনে মনে ঠিক করছে যে ওটা নিয়ে এসে, একটাই গাছ যখন পাওয়া গেছে তখন নিয়ে এসে ওটা থেকে আরও যাতে গাছ কিভাবে তৈরি করা যায় তার ব্যবস্থা করতে হবে। তো শঙ্কু এই বলে এই ভেবে কোদাল চালাচ্ছে। আমাকে কোদাল চালাতে দেখে ছোটেলাল আরে রাম রাম নিজেই বিব্রত, অস্বস্তি বোধ করছে। বাবু কোদাল চালাচ্ছে, সেটা তো আর হয় না।
অতিথি। বলে আমার অপটু হাত থেকে কোদালটা ছিনিয়ে নিয়ে, অপটু হাত, শঙ্কু কোদালটা চালাতে ভালো পারে না, তো অপটু হাত থেকে কোদালটা ছিনিয়ে নিয়ে 5 মিনিটের মধ্যে শেকড় সিদ্ধ গাছড়াটা আমার হাতে তুলে দিল। 5 মিনিটের মধ্যে গাছড়াটাকে আমার হাতে তুলে দিল, শেকড় সিদ্ধ গাছড়াটাকে ছোটেলাল। 3 দিন পরে গিরিডিতে ফিরে এসে প্রথমেই আমার মালি হরকিষাণকে ডেকে পাঠালাম। তাহলে 3 দিন পরে গিরিডি থেকে ফিরে এসে, আর কালকা যেতে তো 2.5 দিন লেগেছিল, আরও ওখানে পৌঁছেছে আরও হাফ দিন, তা আমার 3 দিন 3 দিন 6 দিন, আমরা ধরতেই পারি বোধ হয় 6-7 দিনের মধ্যে হয়ে গেছে, তাই না ফিরে আসা? হ্যাঁ স্যার। তাহলে 3 দিন পরে গিরিডিতে ফিরে এসে প্রথমেই আমার মালি হরকিষাণকে ডেকে পাঠালাম। শঙ্কুর বাগানের মালির নাম হরকিষাণ, ব্র্যাকেটে রাখো, মালি হরকিষাণ। তো মালি ভালো জানতে পারে, গাছগাছড়ার পরিচর্যা সেই করে। তো সে এলে পর তার সামনে গাছড়াটা তুলে ধরে বললাম, তার সামনে গাছড়াটা তুলে ধরে শঙ্কু বলছে, এ জিনিস দেখেছো কখনো? দেখো তো এরকম গাছড়া, এরকম গাছ তুমি কখনো দেখেছো? হরকিষাণ বলছে কভি নেই, না কখনো না। ভ্রুকুটি করে মাথা নেড়ে বললো হরকিষাণ। হরকিষাণ ভ্রুকুটি করে মানে ভুরু কুচকালো, মানে একটু কেমন যেন নিজে অবাক বিস্মিত। হ্যাঁ, তো হরকিষাণ বলল এরকম গাছ তো কখনো দেখিনি আগে। আমি বললাম, মানে শঙ্কু বলছে, তুমি এক্ষুনি এটাকে বাগানের এক পাশে পুঁতে ফেলে এর পরিচর্যা শুরু করো। বাগানের এক পাশে পুঁতে এই গাছের পরিচর্যা করো। বলো তো বাগানের কোন দিকে পুঁতেছিল? বাগানের দক্ষিণ দিকে না? হ্যাঁ স্যার। এই তথ্যগুলো ভুলে গেলে হবে না তো। তো বাগানের এক পাশে পুঁতে ফেলে এর পরিচর্যা শুরু করতে বলছে। আরও জিজ্ঞেস করছে, হরকিষাণ স্বর্ণপর্ণিটাকে হাতে নিয়ে ঘুরিয়ে ফিরিয়ে জিজ্ঞেস করলো, এ থেকে দাওয়াই হয় কিনা? বাবু নিয়ে এসছে, হ্যাঁ, হয়তো গাছড়া ছাড়া সচরাচর তিনি নাও নিয়ে আসতে পারেন, তো এর থেকে কোনো দাওয়াই টাওয়াই হয় কি না? আমি বললাম বড়িয়া দাওয়াই, হ্যাঁ খুব ভালো দাওয়াই হয়। তব তো এক পেড় সে নেই হোগা বাবুজি, তাহলে তো একটা গাছ থেকে হবে না, একটা গাছ থেকে কতখানি আর দাওয়াই হবে, তো এখান থেকে আরও গাছ তৈরি করতে হবে। শঙ্কু বলছে, এ থেকে আরও গাছ জন্মায়, আরও গাছ গজায়, এমন ব্যবস্থা তুমি করতে পারো? বলো তো তুমি কি করতে পারো এর থেকে আরও গাছ জন্মায়, এরকম গাছের সংখ্যা বাড়াতে হবে। মালি বলল, এ গাছের ডালের একটা বিশেষ অংশে সেটাকে ভেঙে নিয়ে টুকরোটা মাটিতে পুঁতে তাকে তোয়াজ করলে তা থেকে নিশ্চয়ই আরেকটা গাছ গজাবে। এখন স্বর্ণপর্ণির গাছ যদি মালি কোনো দিন না দেখে না শোনে, তাহলে হরকিষাণ কী করে জানে যে এই গাছ থেকে আরও গাছ হয় কি না? তো তার বক্তব্য হলো, এই গাছের একটা বিশেষ অংশে যদি আমরা ডালটাকে ভেঙে নিয়ে ওটাকে মাটিতে পুঁতে ভালো করে পরিচর্যা করি, তোয়াজ করি, তাহলে নিশ্চয়ই আর একটা গাছ গজাবে, তবে সেটা নিশ্চিত নয়, দেখতে হবে। তো মালিকে শঙ্কু বলল, তুমি তাই করো, তুমি চেষ্টা করো এখান থেকে আর গাছ তৈরি করা যায় কিনা। ওষুধ যখন এনেছি তখন তার দৌড়টা একবার যাচাই করে দেখা দরকার। দৌড়, তার যে ক্ষমতা, যে ওষুধ স্বর্ণপর্ণির পাতা, তো যাচাই না করলে, প্রয়োগ না করলে, পরীক্ষা না করলে তাহলে তো সিদ্ধান্তে পৌঁছতে পারবে না এখান থেকে দুরারোগ্য ব্যাধি সারানো যায় কিনা। তাই দৌড়টা একবার যাচাই করে দেখতে হবে। দৌড়, এই ওষুধের দৌড়। দৌড় মানে কি? ক্ষমতা। ক্ষমতা। লাইনটা দাগ দাও, তখন থেকে দাগ দেবে, তখন তার দৌড়টা একবার যাচাই করে দেখা দরকার। প্রশ্ন লেখো। কার দৌড় কে কিভাবে প্রয়োগ করেছিল, কিভাবে বা কার উপরে প্রয়োগ করেছিল বা কোথায় প্রয়োগ করেছিল? তাহলে বলো তো, প্রথম এই ওষুধের পরীক্ষা, ওষুধের ক্ষমতার পরীক্ষা কার উপরে করা হয়েছিল? নাম কি? নাম জয়গোপাল মিত্র। জয়গোপাল মিত্রের উপরে পরীক্ষা করা হয়েছিল। জয়গোপাল মিত্র গিরিডিবাসী উকিল ছিলেন। যাওয়ার আগে শুনে গিয়েছিলাম যে আজন্ম গিরিডিবাসী উকিল
জয়গোপাল মিত্র গুরুতরভাবে অসুস্থ। ও এর আগে একটা লাইন বাদ গেছে। তাহলে পরীক্ষা করা দরকার, যাচাই করা দরকার। টিকলি বাবার গাছের সন্ধানে যখন ভুল ছিল না, টিকলি বাবার গাছের সন্ধানে যখন ভুল ছিল না, গাছটা আছে এবং গাছটা পাওয়াও গেছে, তাহলে নিশ্চয়ই এই গাছ থেকে ভালো ওষুধ হয়। এবং তিনি যে বলেছিলেন তার পাণ্ডুরোগ সেরেছিল, সেটাও নিশ্চয়ই সত্যি ঘটনাই হবে। তখন অনুমান করা যেতে পারে পাণ্ডুরোগ সারার ঘটনাটাও সত্যি। পাণ্ডুরোগ, টিকলি বাবা যে বলেছিল যৌবনে তার পাণ্ডুরোগ হয়েছিল আর এই স্বর্ণপর্ণীর পাতার দিয়ে সারানো হয়েছে, তাহলে নিশ্চয়ই এটা সত্যিই হবে। গাছ যখন পাওয়া গেছে তাহলে গল্প দেয়নি, তাই না? হ্যাঁ স্যার। যাওয়ার আগে শুনেছিলাম যে, ডাক দাও। যাবার আগে শুনে গিয়েছিলাম যে, কে কি শুনে গিয়েছিল? প্রফেসর শঙ্কু কসৌলি যাওয়ার আগে শুনে গিয়েছিল যে আজন্ম গিরিডিবাসী, জন্ম থেকেই গিরিডিতে বসবাস করে, উকিল, পেশায় উকিল জয়গোপাল মিত্র গুরুতর অসুস্থ। ব্র্যাকেটে রাখো, উকিল জয়গোপাল মিত্র, উকিল জয়গোপাল মিত্র তিনি গুরুতর অসুস্থ। বলো কি হয়েছে জয়গোপাল মিত্রের? স্যার অ্যাসাইটিস। অ্যাসাইটিস। অ্যাসাইটিসকে বাংলায় কি বলে? উদরি রোগ। হ্যাঁ, উদরী রোগ। উনি বাবার পেশেন্ট ছিলেন, জয়গোপাল মিত্র বাবার পেশেন্ট ছিলেন, মানে ত্রিপুরেশ্বর শঙ্কুর রোগী ছিলেন। ওর স্ত্রীকে আমি মাসিমা বলি। জয়গোপাল মিত্রের স্ত্রীর নাম কি, যাকে মাসিমা বলে সম্বোধন করে শঙ্কু? কি নাম? জয়ন্তী। জয়ন্তী। জয়ন্তী মাসিমা, জয়ন্তী। ফোন করে জানলাম মিত্র মহাশয়ের উদরী হয়েছে। উদরী রোগকে ব্র্যাকেটে রাখো, অ্যাসাইটিস, উদরী। জয়গোপাল মিত্রের উদরী হয়েছে, যাকে বলে ইংরেজিতে বলে অ্যাসাইটিস, ব্র্যাকেটে রাখো, ইংরেজিতে বলে অ্যাসাইটিস। তো ফোন করে জানলো, আর ফোন করাতে জয়ন্তী মাসিমা শঙ্কুকে জানালো, আমি চোখে অন্ধকার দেখছি রে দিলু, আমি চোখে অন্ধকার দেখছি। চোখে অন্ধকার দেখা মানে কি সত্যি সত্যি অন্ধ হয়ে গেছে নাকি? কি বলছে? না স্যার। স্বামীর অসুস্থতায় স্বামীকে আর বাঁচানো যাবে না, ডাক্তাররা জবাব দিয়ে দিয়েছে, তাই একেবারে যেন চোখে অন্ধকার দেখছে, মানে কি করবে বুঝে উঠতে পারছে না, একেবারে দিক দিশাহারা, এই অসহায় অবস্থাটাকে বোঝানো হয়েছে। এই জন্য অন্ধকার দেখছি আমি, চোখে কি করবো বুঝতে পারছি না রে, বললেন জয়ন্তী মাসিমা। ডাক্তারেরা সবাই জবাব দিয়ে গেছে। জবাব দিয়ে যাওয়া মানে কি? মানে তিনি আর বাঁচবেন না এটা জানিয়ে দিয়েছে। হ্যাঁ, তিনি আর বাঁচবেন না, একদম শেষ জবাব দিয়ে দিয়েছে, জানিয়ে দিয়েছে। আমি স্বর্ণপর্ণীর কথা বলতে উনি দীর্ঘশ্বাস ফেলে বললেন। শঙ্কু যখন বললো স্বর্ণপর্ণীর পাতা আছে, স্বর্ণপর্ণীর ওষুধ আমি একটু প্রয়োগ করব ওনার ভালো করার জন্য ওনাকে, কিন্তু খুব একটা ভরসা টরসা পেলো বলে মনে হলো না, খুব একটা বিশ্বাস টিশ্বাস হলো কি না বোঝা যাচ্ছে না। তো উনি বললেন, এত ওষুধ তো পড়লো, এত ওষুধ তো পড়লো, ফলে এই ওষুধ, এত ওষুধ তো পড়লো, আরেকটা পড়লে আর ক্ষতি কি? কোনো বিশ্বাস টিশ্বাস খুব একটা আসছে বা হচ্ছে বলে মনে হয় না। তো অনেক ওষুধ তো পড়েছে, আর নাহলে আরেকটা ওষুধ পড়বে, কোনো ক্ষতি নেই। এত ওষুধ তো পড়লো, আরেকটা পড়লে আর ক্ষতি কি? বুঝলাম তিনি খুব একটা আশ্বস্ত হয়েছেন বলে মনে হয় না। লিঙ্কটা কেটে গেছিল, এটা তোমরা শুনতে পেয়েছো তো? হ্যাঁ স্যার। তো জয়ন্তী মাসিমা বললো এত ওষুধ পড়েছে, আর ঠিক আছে আরেকটা ওষুধ দেখাই যাক, খুব একটা আশ্বস্ত হয়েছে বলে মনে হয় না। তাও সেদিন আমি সন্ধেবেলা গেলাম মিত্রমশাইয়ের বাড়িতে, সন্ধেবেলায় গেছে, সঙ্গে একটা কাগজের মোড়কে গুঁড়ো করা দুটো স্বর্ণপর্ণীর পাতা, একটা কাগজের মোড়কে দুটো স্বর্ণপর্ণীর পাতা গুঁড়িয়ে নিয়ে গেছে। আর যেহেতু টিকলি বাবা বলেছিল দুটো পাতা গুঁড়িয়ে খাইয়েছে, তার মানে একটা আন্দাজ করেছিল শঙ্কু যে দুটো পাতা গুঁড়িয়ে খেলেই বোধহয় কাজ দেবে। আধ কাপ দুধের সঙ্গে, হাফ কাপ দুধ, আধ কাপ দুধের সঙ্গে মিশিয়ে খাইয়ে দিন মাসিমা, মাসিমা খাইয়ে দিন। আমি সকালবেলা এসে খোঁজ নিয়ে যাব, পরের দিন সকালে এসে খোঁজ নিয়ে যাব। যাই হোক, দিয়ে এলো। উৎকণ্ঠায় রাতে ভালো ঘুম হয় না, রাতে ভালো ঘুম হলো না। দাগ দাও লাইনটা। উৎকণ্ঠায় মানে
এরা রীতিমতো একটা চাপা টেনশন কাজ করছে, উদ্বিগ্ন হয়ে উঠছে, চিন্তা যে আদতে স্বর্ণপর্ণীর পাতা কাজ করবে কি না, আদতে স্বর্ণপর্ণীর গুণাগুণ সঠিকভাবে যাচাই হওয়া সম্ভব হবে কি না, ভালো হয়ে যাবে কি না এই জয়গোপাল মিত্র। স্বাভাবিকভাবে বিজ্ঞানীরা বা কোনো আবিষ্কারক যারা এরকম সফলতার দোরগোড়ায় এসে দাঁড়ায়, দীর্ঘদিনের তাদের যে গবেষণা অনুসন্ধান সেটা যখন একদম সাফল্যের আগে এসে দাঁড়ায় এবং শেষবার প্রয়োগ করার পরে যখন মনে হয় আদৌ এটা কাজ হবে কি হবে না, নাহলে আবার অন্যভাবে ভাবতে হবে, তো সেই রকম সময়টা তাদের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়। ভীষণ টেনশন, ভীষণ চিন্তা, ঘুম হয় না, কোনো কাজে মন দিতে পারে না। হয় কিন্তু যখন দেখবে নিজেরা এরকম কোনো একটা কিছু তৈরি করবে, বানাবে, আবিষ্কার করবে, কোনো কিছু প্রয়োগ করবে এবং সেটা সফল হবে কি হবে না, অপেক্ষা করতে হবে কিছুটা সময়, তখন দেখবে কোনো কিছু ঠিক মতো আর করতে পারছো না, কোনো কাজই করে না মাথা। হয় না এরকম? হ্যাঁ স্যার। হবে এরকম আরও। তাহলে উৎকণ্ঠায় রাতে ভালো ঘুম হলো না, এই লাইনটা দাগ দাও, প্রশ্ন লেখো। এখানে কার কোন উৎকণ্ঠার কথা বলা হয়েছে? উৎকণ্ঠাটি কি? না জয়গোপাল মিত্রের উপরে প্রয়োগ করা স্বর্ণপর্ণীর পাতা সেটা আদৌ কাজ করবে কি না সেই নিয়ে উৎকণ্ঠা, রাতে ঘুম হলো না। সকালে বৈঠকখানায় এসে বসেছি, চাকর দুঃখী চা এনে সামনে টেবিলে রেখেছে। সকালবেলা বৈঠকখানায় এসে বসেছে ড্রয়িং রুমে, চাকর দুঃখী ব্র্যাকেটে রাখো। শঙ্কুর চাকরের নাম কি? আচ্ছা শঙ্কুর আরেকজন ভৃত্যের নাম বলা হয়েছিল, সেই নাম প্রহ্লাদ। সেটা কোথায় ছিল? প্রহ্লাদের কথা কোন গল্পে? বোমযাত্রী ডায়েরি। আর এখানে চাকরের নাম আছে দুঃখী। চাকরদের নামও এমনি হয়, বড় দুঃখ কষ্ট। তাই দুঃখী চা এনে সামনে টেবিলে রেখেছে, এমন সময় ফোনটা বেজে উঠলো। দাগ দাও, এমন সময় ফোনটা বেজে উঠলো, এই অংশটুকু লাস্ট অংশটুকু দাগ দাও। এমন সময় ফোনটা বেজে উঠলো, প্রশ্ন লেখো। কেন ফের ফোন বেজে উঠেছিল? সবাই জানে ফোন করা হয়েছিল তাই ফোন বেজে উঠেছিল, এটাই উত্তর লিখবে তো নাকি? না স্যার। তাহলে ফোন বেজে উঠেছিল কেন? কে ফোন করলো? জয়ন্তী মাসিমা ফোন করেছে। হ্যাঁ, জয়ন্তী মাসিমা ফোন করেছিল জানানোর জন্য, খবরটা দেওয়ার জন্য। কি খবর? জয়গোপাল মিত্র জমের মুখ থেকে ফিরে এসেছে, মানে একেবারে সুস্থ হয়ে গেছে। উনি ঠিক হয়ে গেছে। হ্যাঁ একদম ঠিক হয়ে গেছে। তাহলে টেলিফোনটা বেজে উঠলো, আমি এক লাফে অপেক্ষা করছিল কখন খবর দেবে, কখন ফোন আসবে। আমি এক লাফে উঠে গিয়ে ফোনটা তুলে হ্যালো বলতেই জয়ন্তী মাসিমা টিলু, বাবা কানের পর্দা ফাটিয়ে দেওয়ার মতো। ফোনটাকে কান থেকে কয়েক ইঞ্চি দূরে রাখতে হলো, ইঞ্চি খানেক দূরে সরিয়ে নিতে হলো। কি একজন আছে না এরকম চিৎকার করে করে ফোন করে, দেখবে বুঝতে পারে না কত জোরে বা কত আসতে বলা উচিত। ভাবে অনেক সময় ভাবে যে ও ধারে যে আছে সে শুনতে পাচ্ছে না, গলা ফাটিয়ে চিৎকার করে করে ফোন করে। আর যে ওই ধারে ফোন নিয়ে কথা বলে সে আর কানের কাছে না, এক দূর থেকে নিয়ে কথা বলে। চিৎকারে ফোনটা কান থেকে ইঞ্চি খানেক সরিয়ে নিতে হলো, এমনভাবে চিৎকার করছে, মানে আনন্দ খুশি তিলু চিৎকার। তিলু বাবা তিলু এসে দেখে যাও জমের দৌড় থেকে ফিরে এসেছেন তোমার মেশো। ডাক্তারেরা সবাই বলে দিয়েছিল বাঁচবে না, আর তুমি তো একবারে মিরাকেল করে দিয়েছো, জমের দুয়ার থেকে ফিরে এসেছে তোমার মেশো। এসে দেখে যাও মাসিকে মেশোকে। কি খুশি কি খুশি। কি মানুষ যখন এরকম মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে, এরকম আর বাঁচানো যাবে না বলে দিয়েছে, পরিবারের লোক যখন তাকে ফিরে পায়, সাক্ষাৎ জমের দুয়ার থেকে ফিরিয়ে নিয়ে আসে, তখন যে খুশি আনন্দ সেটা বুঝতে পারছো? এরকমই হয়। তাড়াহুড়ো করে কিছু করব না, আমি এটা আগে থেকেই ঠিক করে রেখেছিলাম। মানে শুনেই একদম লাফিয়ে তাড়াহুড়ো করেই এইরকম কিছু আবেগে ভেসে যাবে না, শঙ্কু কিন্তু ঠিক করে রেখেছিল। কারণ এত বড় খবর যখন জানাজানি হবে তখন সবাই তো এসে শঙ্কুর ওপরে ঝাঁপিয়ে পড়বে রীতিমতো, চিকিৎসা করার জন্য। তবে মিত্রমশাইয়ের আরোগ্যের পরে
যে আমার ওষুধের খবর গিরিডির চারদিকে ছড়িয়ে পড়বে, এটা আমি আন্দাজ করেছিলাম। দাগ দাও, এটা আমি আন্দাজ করেছিলাম। দাগ দিয়েছ? হ্যাঁ স্যার। হ্যাঁ, তাহলে গিরিডির চারদিকে এই খবর যে ছড়িয়ে পড়বে, একটা অসাধ্য সাধন ঘটে গেছে, চিকিৎসায় ভালো হয়ে গেছে এবং সেটা সম্ভব হয়েছে শঙ্কুর জন্য। এই খবর যে ছড়িয়ে পড়বে এটা স্বাভাবিক, এটা আমি আন্দাজ করেছিলাম। প্রশ্ন লেখো, কে কি আন্দাজ করেছিলেন? কে কি আন্দাজ করেছিলেন? তাহলে শঙ্কু আন্দাজ করেছিল তার চিকিৎসা করার খবর বা চিকিৎসায় গিরিডির উকিল জয়গোপাল মিত্রের ভালো হয়ে যাওয়ার খবর ছড়িয়ে পড়বে। ফলে চাই বা না চাই আমাকে কিছু দুরারোগ্য ব্যারামের চিকিৎসা করতে হয়েছিল, যারা একেবারে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত, মরণাপন্ন, আর বাঁচানো যাবে না, এরকম কিছু রোগীর চিকিৎসা করতে হয়েছিল। এরপরে শঙ্কুকে বলা বাহুল্য, মানে এটা অবশ্যই বলা যায় সব ক্ষেত্রেই আমার ওষুধ কাজ করেছিল। যেমন উদরি বা অ্যাসাইটিসে কাজ করেছিল, তেমনি যারা যারা তার কাছে এসেছিল দুরারোগ্য ব্যাধি নিয়ে, সেই সব ওষুধে সব ক্ষেত্রেই কাজ করেছিল। তাহলে এতগুলো অসুখে কাজ করে গেছে, তার মানে শঙ্কুর মনে হয়েছিল যে আরও নিশ্চয়ই বিভিন্ন অসুখেও এই স্বর্ণবর্ণী কাজ করবে। এই আশ্চর্য ওষুধ কি করে পেলাম সে প্রশ্ন আমাকে অবশ্যই বারবার শুনতে হয়েছে, বহুবার শুনতে হয়েছে। লাইনটা দাগ দাও, এই আশ্চর্য ওষুধ কি করে পেলাম সে প্রশ্ন অবশ্যই আমাকে বহুবার শুনতে হয়েছে। দাগ দাও, প্রশ্ন লেখো, আশ্চর্য ওষুধের নাম কি? কোশ্চেন মার্ক দিয়ে আরেকটা পার্ট লেখো। সেই আশ্চর্য ওষুধ কে কীভাবে পেয়েছিলেন? কে কীভাবে পেয়েছিলেন? নাম্বার 2+3, এটা ব্রড কোশ্চেন, রচনাধর্মী প্রশ্ন। তাহলে লোকজন জিজ্ঞেস করছে কোথা থেকে কীভাবে পেয়েছো? শঙ্কু কি আর সত্যি কথা বলবে? নিশ্চয়ই সত্যি কথা বলেনি। যতবার জিজ্ঞেস করেছে লোকজন ততবারই বলেছে উত্তরে প্রতিবারই আমি একই মিথ্যার আশ্রয় নিয়েছি। দাগ দাও, উত্তরে প্রতিবারই আমি একই মিথ্যার আশ্রয় নিয়েছি। এলেনটা দাগ দাও, প্রশ্ন লেখো, শঙ্কু বা কে কি মিথ্যার আশ্রয় নিয়েছিল? কে কি মিথ্যার আশ্রয় নিয়েছিল? তাহলে শঙ্কু প্রতিবারই ওই একই মিথ্যার আশ্রয় নিয়েছে, এবং সেটা কি না, বাবা মারা যাওয়ার আগে এই ওষুধ আমাকে দিয়ে যান। শঙ্কু কিভাবে পেয়েছিল, কি বৃত্তান্ত, আসল খবর না দিয়ে এটাই বলেছিল তার বাবা মারা যাওয়ার আগে দিয়ে গেছে। আর কোথায় পেয়েছে, কি ব্যাপার, আর আমি কিছু জানি না, কী নাম ইত্যাদিতে, এগুলো কিছুই জানি না। বাস লোকেদের প্রশ্ন এড়িয়ে যাওয়া, লোকেদের নানা প্রশ্নের বাক্যবাণে জর্জরিত হওয়ার থেকে কখনো কখনো একটু মিথ্যার আশ্রয় নেওয়া দরকার আছে, সেটা শঙ্কুর নীতি। ইতিমধ্যে আমার মালির অধ্যবসায়ের ফলে আমার বাগানের দক্ষিণ দিকের দেওয়ালের সামনে মাটিতে 11টা স্বর্ণবর্ণী শোভা পাচ্ছে। ব্র্যাকেটে রাখো, বাগানের দক্ষিণ দিকের দেওয়ালের সামনে, এটা ব্র্যাকেটে, বাগানের দক্ষিণ দিকের দেওয়ালের সামনে ব্র্যাকেটে রাখো। আর 11টা স্বর্ণবর্ণী শোভা পাচ্ছে, 11টা স্বর্ণবর্ণীকে ব্র্যাকেটে রাখো। তাহলে বাগানের দক্ষিণ দিকের দেওয়ালের সামনে যদি 11টা স্বর্ণবর্ণী শোভা পায়, তাহলে শঙ্কু যে স্বর্ণবর্ণীর গাছটা কসৌলি থেকে নিয়ে এসেছিল জঙ্গল থেকে, সেই গাছ সহ 11টা, না সেই গাছটা বাদ দিয়ে বাকি 11টা, মানে টোটাল 12টা? কী মনে হয়? কি মনে হয়? ওটা নিয়েই 11টা, মোট 11টা গাছ শোভা পাচ্ছে। আর বাগানের মালির নাম কি? হরকিষাণ। বাগানের মালির নাম হরকিষাণ। তো হরকিষাণের দৌলতে 11টা গাছ তৈরি হয়ে গেছে। প্রত্যেকটিতেই প্রতি বছর নতুন করে পাতা গজাবে 11টা গাছ। তো ফলে অল্প চিকিৎসা করার জন্য যে সাপ্লাই, যে পাতার সাপ্লাই, পাতার যোগান দরকার হবে, সেই যোগানটার অভাব হবে বলে মনে হয় না। দাগ দেবে, তাই সাপ্লাইয়ের অভাব হবে বলে মনে হয় না। এই লাইনটা দাগ দাও, তাই সাপ্লাইয়ের অভাব হবে বলে মনে হয় না। প্রশ্ন লেখো, কেন
সাপ্লাইয়ের কোনো অভাব হবে বলে মনে হয় না, যেহেতু 11টা গাছ প্রতি বছর পাতা গজাবে, আর এই পাতা দিয়েই শঙ্কু চিকিৎসা করতে পারবে। এমন যদি ধারণা দিয়ে থাকি যে আমি এখন কলকাতার কলেজের অধ্যাপনা ছেড়ে পুরোপুরি ডাক্তারিতে লেগে গেছি, তাহলে সেটা শোধরানো দরকার। স্বর্ণপর্ণীর পাতা থেকে চিকিৎসা করার কাজ শুরু হয়েছে, তার মানে আমরা হলে কী করতাম? চাকরি বাকরি ছেড়ে দিয়ে পুরোপুরি ডাক্তারিতে লেগে যেতাম। কি ঠিক করে বলবে, কিন্তু সত্যি কথা বলবে, করতাম কি না? হ্যাঁ স্যার। হ্যাঁ, কী হবে চাকরি বাকরি করে, ওই প্রফেসরি চাকরি করে কত পয়সা এখানে, তার মানে কী করতাম? এই 11টা থেকে কোটি 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 গাছ তৈরি করতাম, আর সারা দুনিয়ায় চিকিৎসা করে বেড়াতাম, সাপ্লাই দিয়ে বেড়াতাম, একাধার পেটেন্ট আমরা নিতাম। কি তাই করতাম না? হ্যাঁ স্যার। করতাম, আমিও তো করতাম। কিন্তু দেখো শঙ্কুর একটা নীতি আছে, স্বর্ণপর্ণীর গাছ আবিষ্কার হয়েছে, চিকিৎসা করছে মানে পুরোপুরি ডাক্তারিতে লেগে গেছে, আর তার দ্বারা যে ছাত্রছাত্রীরা উপকৃত হচ্ছে সেই কাজ করবে না এটা নয়। তার অধ্যাপনা করতে ভালো লাগে, পড়াতে ভালো লাগে, এটা বিরাট মহৎ কাজ, তাই সেই কাজটা কিন্তু তিনি পুরোদমে করছেন। ডাক্তারি চলছে টুকটাক, কাছের লোক, পরিচিত লোক খুব অসুস্থ এরকম যদি শোনে তখনই চিকিৎসা করছে। অধ্যাপনা কিন্তু পুরো দস্তুর চলছে, তো একেবারে দারুণভাবে চলছে। কলকাতায় এখনও কেউ স্বর্ণপর্ণীর কথা জানে না, কলকাতায় কিন্তু এখনও স্বর্ণপর্ণীর কথা জানে না, জানায়নি, কারণ আমি কাউকে কিছু বলিনি স্বর্ণপর্ণীর ব্যাপারে, চিকিৎসার ব্যাপারে কিছু বলেনি। ডাক দাও, কারণ আমি কাউকে কিছু বলিনি, ডাক দাও, প্রশ্ন লেখো। কে কি বলেনি, কে কি বলেনি? তবে হঠাৎ যদি চেনাশোনার মধ্যে শুনি কেউ কঠিন ব্যারামে মরণাপন্ন, দুরারোগ্য ব্যাধি, কঠিন ব্যারামে মরণাপন্ন, বাঁচানো যাবে না, তাহলে তাকে যদি সাহায্য করতে পারে, তার চিকিৎসার ব্যবস্থা করে, সেই জন্য গোটা 12 পাতা সবসময় তার কাছে থাকে, তাহলে যাতে তাকে দিতে পারি সেজন্য আমার সঙ্গে সবসময় গোটা 12 পাতা থাকে। গোটা 12 পাতাকে ব্র্যাকেটে রাখো, তাহলে গোটা 12 পাতা থাকে, তাহলে গোটা 12 পাতা দিয়ে কজনকে চিকিৎসা করতে পারে? 6 জনকে। হ্যাঁ, কারণ এক একটা দুটো পাতা দিয়ে এক একজনকে চিকিৎসা করা সম্ভব। একটা ব্যাপারে আমার একটু খুঁতে মিছিল, এই লাইনটা দাগ দাও, প্রশ্ন লেখো। কার কোন ব্যাপারে খুঁতে মিছিল? কার কোন ব্যাপারে? শঙ্কুর মনের মধ্যে একটা খুঁতে মিছিল যে ওই যে শুকনো পাতা গুঁড়িয়ে দুধের সঙ্গে মিশিয়ে খাওয়ানোর যে প্রথা, এটা প্রাচীন প্রথা, প্রাচীন পন্থা, প্রাচীন পদ্ধতি। তো এই প্রাচীন পদ্ধতি বাদ দিয়ে একটু নতুন আধুনিক পদ্ধতিতে অভ্যস্ত হয়েছিল শঙ্কু। এই প্রাচীন পন্থাটা আমার ভালো লাগছিল না, দাগ দাও তো। প্রাচীন পন্থাটা আমার ভালো লাগছিল না, এই লাইনটার শেষের দিকের অংশ দাগ দাও। প্রাচীন পন্থাটা আমার ভালো লাগছিল না, প্রশ্ন লেখো। প্রাচীন পন্থাটি কী ছিল? প্রাচীন পন্থাটি কী ছিল? তাহলে দুধের সঙ্গে স্বর্ণপর্ণীর পাতা গুঁড়িয়ে মিশিয়ে খাওয়ানোর যে পদ্ধতি, এটা প্রাচীন পদ্ধতি, প্রাচীন পন্থা, এটা ভালো লাগছিল না, তাই প্রাচীন পন্থা বাদ দিয়ে স্বর্ণপর্ণীর বড়ি তৈরি করবে বলে ঠিক করেছিল। আমি ঠিক করলাম স্বর্ণপর্ণীর বড়ি তৈরি করব, ব্যাস একদম বড়ি, সাথে সাথে সেই বড়ি খাইয়ে দিয়ে এলে কাজ হবে। এখন সবাই তো বড়ি নাও খেতে পারে, এই অসুস্থ অবস্থায়, মরণাপন্ন অবস্থায়, তখন তাকে গুঁড়ো করে খাওয়াবে। 1 মাসের মধ্যেই আমার পরিকল্পনা বাস্তবে পরিণত হলো, দাগ দাও, দাগ দাও, প্রশ্ন লেখো। কার কোন পরিকল্পনা বাস্তবে পরিণত? কোন পরিকল্পনা? শঙ্কু ভেবেছিল স্বর্ণপর্ণীর পাতা গুঁড়ো করে দুধের সঙ্গে মিশিয়ে প্রাচীন পন্থা, খাওয়ানোর যে প্রাচীন পন্থা, এটা বাদ দিয়ে স্বর্ণপর্ণীর বড়ি তৈরি করবে। এই যে পরিকল্পনা, এটা বাস্তবে পরিণত হলো মাসখানেকের মধ্যে। আমার 25 বছরের জন্মদিনে, শঙ্কুর এখন বয়স কত? 25 বছর। হ্যাঁ, 25 বছরের জন্মদিন, ব্র্যাকেটে রাখো। হ্যাপি বার্থডে শঙ্কু, 25 বছরের জন্মদিন। 25 বছরের জন্মদিনে গ্রীষ্মের ছুটিতে বাড়ি বসে কলের হাতল ঘোরাচ্ছি। তাহলে গ্রীষ্মের ছুটিতে বড়ি তৈরি হচ্ছে, কলের হাতল ঘোরাচ্ছে, কলের হাতল ঘোরাচ্ছে।
আর কলের নিচ দিয়ে নল দিয়ে, কলের নিচের দিকে নল দিয়ে বড়ির পর বড়ি বেরিয়ে টপ টপ করে একটা বাটিতে পড়ছে। পাতা দিয়ে দিচ্ছে আর কলের হাতল ঘোরাচ্ছে, কলের নিচের দিকে নল দিয়ে বড়ির পর বড়ি টপ টপ করে বাটিতে পড়ছে। এমন সময় বিদ্যুৎ ঝলকের মতো একটা ওষুধের নাম আমার মাথায় এসে গেল। বিদ্যুৎ ঝলকের মতো একটা বুদ্ধি গেলে গেল, ওষুধের নাম কী দেবো কী দেবো কী দেবো কী দেবো, হঠাৎ করে চলে এলো মিরাকিউরাল। মিরাকিউরালকে ব্র্যাকেটে রাখো। মিরাকিউরাল এর ফুল ফর্ম, পুরো নাম মিরাকল কিওর ফর অল কমপ্লেন্টস। মিরাকল কিওর ফর অল কমপ্লেন্টস, এটাকে ব্র্যাকেটে রাখো। মিরাকিউরালকে আর মিরাকল কিওর ফর অল কমপ্লেন্টসকে ব্র্যাকেটে রাখো। এটা থেকে প্রশ্ন আসবে এসিকিউর না এমসিকিউর, যে ওষুধের নাম কি দেওয়া হয়েছিল, উত্তর হবে মিরাকিউরাল বা মিরাকল কিওর ফর অল কমপ্লেন্টস। প্রশ্ন এইভাবে আসতে পারে, মিরাকিউরাল ফুল ফর্ম কি, এসিকিউর প্রশ্ন। এবং এর বাংলা নাম কি? সর্বরোগনাশক বড়ি। মিরাকিউরাল সর্বরোগনাশক বড়ি। এই সর্বরোগনাশক বড়িকেও ব্র্যাকেটে রাখো। আর প্রফেসর শঙ্কু কেনই বা মিরাকিউরাল নাম রেখেছিল, অর্থাৎ সর্বরোগনাশক বড়ি নামটা সর্বরোগনাশক কেন দেয়া হলো, এটাও একটা প্রশ্ন থাকতে পারে। প্রশ্ন লিখে রাখো, মিরাকিউরালকে সর্বরোগনাশক বড়ি বলা হয়েছে কেন? শঙ্কু কি তখনও পর্যন্ত এই মিরাকিউরালের বড়ি সমস্ত ধরনের রোগীর ক্ষেত্রে প্রয়োগ করতে পেরেছিল? নিশ্চয়ই না। না স্যার। তা সত্ত্বেও মিরাকিউরাল মানে সর্বরোগনাশক বড়ি নাম রেখেছিল কি কারণে? মানে করতে পারে, সব রোগকে ভালো করতে পারে, এরকম একটা ধারণা হয়েছিল তার। আসলে তখনও পর্যন্ত যে সমস্ত দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত রোগীর চিকিৎসা করা হয়েছিল, তারা যেহেতু স্বর্ণবর্ণীর পাতাতে ভালো হয়ে গেছে, তাই শঙ্কুর মনের মধ্যে একটা আশা জেগেছিল যে নিশ্চয়ই সমস্ত রোগের ওপরে এর কাজ হতে পারে, সমস্ত রোগের ওপরে এর প্রয়োগ চলতে পারে রোগীর ওপরে। সেই ভাবনা থেকেই নামটা দেওয়া সর্বরোগনাশক বড়ি। তবে সর্বনাশক যে বড়ি নাম দিয়েছিল সেটা আদৌ সব কিছু রোগ নাশ করতে পারে কি না, পরবর্তীতে আরও ধাপে ধাপে এগোবে এবং শেষ পর্যন্ত শঙ্কু নিশ্চিত হয়ে যাবে যে তার দেওয়া নামটা সত্যি সর্বরোগনাশক, এটা একদম ঠিকঠাক আছে। ঠিক আছে? হ্যাঁ স্যার। তাহলে আজকের আমাদের এই পর্যন্ত ক্লাস থাকবে। যতটা অংশ আমরা আলোচনা করলাম তার যে প্রশ্নগুলো, সেই প্রশ্নের উত্তরগুলো তোমরা লিখে রাখবে। আজকে তাহলে এই পর্যন্ত, সবাইকে টাটা, বাই বাই।